পরীক্ষাতে কমেছে পাশের হার ও GPA-5, ছেলেদের চেয়ে ভালো করেছে মেয়েরা। কঠিন ছিল অনেক, আলহামদুলিল্লাহ সবগুলোতে আমি A+ পেয়েছি, খুবই ভালো লাগছে। পরিশ্রমটা সার্থক। মা বাবা তারাও সন্তুষ্ট হয়েছে, এটাই আমার প্রাপ্তি। খাতার সঠিক মূল্যায়ন হয়েছে বলছেন মন শিক্ষামন্ত্রী। খুলে গান দেওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। শেখ হাসিনাকে দ্রুত ফেরত চায় ঢাকা। বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান মোদি, জানান ভারতীয় হাই কমিশনার। আমরা আশা করি ভারত এ ব্যাপারে পজিটিভ বিষয় রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃন্দাঙ্গ হিসেবে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার। দেশকে ঋণ ও আমদানি নির্ভর করে তুলেছিল ফ্যাসিবাদী শাসক, বললেন প্রধানমন্ত্রী। SDG বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি ও বিপণন বেসরকারি খাতকে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শোধনাগার স্থাপনেও সুযোগ সৃষ্টির তাগিদ। রিয়াদে নিহত 16 বাংলাদেশের পরিবারের শোকের মাতম, মরদেহ দ্রুত দেশে আনার দাবি, পাশে থাকার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। গেল 19 বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। কমেছে পাশের হার ও GPA-5 এর সংখ্যা। গড় পাশের হার 62.25%, যা গতবারের চেয়ে 6% কম। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নে এমন ফলাফল বলে জানান শিক্ষামন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত প্রায় 2 দশকের মধ্যে দেরি করে অর্থাৎ 82 দিনে দেয়া হলো এসএসসির ফলাফল। আর 19 বছর পর সবচেয়ে খারাপ ফল পেল এসএসসির শিক্ষার্থীরা। এবার পাশের হার গতবারের চেয়েও 6% কম। 18,29,000 পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় 7 লাখ। গড় পাশের হার 62.25। কমেছে GPA-5 এর সংখ্যাও। গত বছর GPA-5 পেয়েছিল 1,39,000, এবার পেয়েছে 1,16,000। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা। গড় পাশের হার 71.63%। আর সবচেয়ে খারাপ ফল ময়মনসিংহের। পাশের হার 57.39%। মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও ফল বিপর্যয়। পাশের হার যথাক্রমে 55 ও 58%। 30,000-এর বেশি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে 669টি, একজনও পাশ করেনি 312টিতে। ফলাফল ঘোষণা করে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এসব প্রতিষ্ঠান নিয়ে আলাদা পরিকল্পনা হবে। পাশের হার হয়েছে 62.25, GPA+ পেয়েছে 1,16,676 জন। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। সকল শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্র প্রযুক্ত হয়েছিল এবং আমরা দেখেছি সেখানে CCTV ক্যামেরা ছিল, বডি ওন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মমভাবে করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার একাদশে মোট আসন 25 লাখ। এসএসসিতে পাশ করেছে 11 লাখ। আগের মতোই ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর পাঠদান শুরু হবে বলেও জানানো হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরই উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় ছিল আনন্দ, কান্না আর স্বপ্ন পূরণের মুহূর্ত। দীর্ঘদিন পরিশ্রমে ফলাফল ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আসাদুজ্জামান কারুনের ক্যামেরায় রাশেদ রায়হানের রিপোর্ট। কেউ কাছে স্বপ্ন ছুঁতে পারার কষ্টে, কেউ আবার চোখের জল মুছছে কাঙ্ক্ষিত ফল হাতে পাওয়ার আবেগে। কত রাতের পড়া, কত পরীক্ষার দুশ্চিন্তা, সবকিছুর পরে আজ হাতে ফলাফল। অপেক্ষার প্রহর শেষে যেন এক মুহূর্তে বদলে গেল পুরো চিত্র। সকাল থেকেই শিক্ষার্থীর অভিভাবকের আনাগোনা।
ফল প্রকাশের পরই ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় উচ্ছ্বাস। কেউ বন্ধুকে জড়িয়ে ধরছে, কেউ ছুটছে বাবা মায়ের কাছে, কেউ আবার শিক্ষকের সঙ্গে ভাগ করে নিচ্ছে সাফল্যের আনন্দ। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি, আমার কাঙ্ক্ষিত ফলাফলটি আমি পেয়েছি। 10টা বছর এটারই তো অপেক্ষা, তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। গোল্ডেন আসলে বাংলায় মিস গিয়েছে, আরো একটু পড়লে মনে হয় আর একটু ভালো করতে পারতাম। জিপিএ 5 হইলেই হয়তো, কিন্তু গোল্ডেন পেয়েছি, আরো ভালো লাগছে। মাশাআল্লাহ, আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। রেজাল্ট দেখার আগ পর্যন্ত প্রচন্ড ভয় ছিলাম, কারণ রেজাল্ট কিছুতে আসছিল না, ওয়েবসাইট ক্র্যাশ করছে, তাই ভয় ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ ফলাফল ভালো এসেছে, জিপিএ 5 পেয়েছি। একই চিত্র রাজুক উত্তরা মডেল কলেজ সহ রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। ফল হাতে নিয়ে কেউ হাসছেন, কেউ আবেগে কাঁদছেন। যতটুকু সময় ছিল ততটুকু সময় আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে গিয়ে যা ফল এসেছে সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। হায়ার ম্যাথের এমসিকিউটা কঠিন ছিল অনেক, আলহামদুলিল্লাহ সবগুলোতে আমি এ প্লাস পেয়েছি, খুবই ভালো লাগছে। এখন যখন দেখতেছি জিনিসটা, তখন মনে একটা শান্তি যে পরিশ্রমটা সার্থক। কালও আমার ঘুম হয়নি, আমার কোচিং ক্লাসেস করেছি এবং আলহামদুলিল্লাহ সবার লাস্টে আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। আলহামদুলিল্লাহ আমার রেজাল্টটা খুবই ভালো হয়েছে, আমি সন্তুষ্ট এবং মা বাবা তারাও সন্তুষ্ট হয়েছে, এটাই আমার প্রাপ্তি। ফলাফলের আনন্দটাও শুধু শিক্ষার্থীদের নয়, এই হাসির পিছনে আছে পরিবারের ভূমিকাও। তাই তো কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে সামিল হয়েছেন বাবা মা ও শিক্ষকরাও। আমার আল্লাহ তাআলা আমার ডাকটা যে শুনতে পেরেছি, এটি আল্লাহকে শুকরিয়া। টেনশন বেশি ছিল যে কি হয় না হয়, তা আলহামদুলিল্লাহ ভালো আসছে। খুব টেনশনে ছিলাম যে গোল্ডেন থাকবে কিনা। পাশের হার যেটা আছে সেটা আমরা বজায় রেখেছি, 97.97 আছে, 98% আমরা বলতে পারি। হাসি, আনন্দ আর আবেগের এই মুহূর্ত পেরিয়ে এখন শিক্ষার্থীদের সামনে অপেক্ষা করছে নতুন এক অধ্যায়। অপেক্ষার ঘড়ি থেমেছে, খুলেছে ফলাফলের খাতা। কেউ সেখানে খুঁজে পেয়েছে নতুন স্বপ্নের গল্প, কেউ খুঁজে পেয়েছে আগামী লড়াইয়ের নতুন সাহস। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আজ হাসি, কান্না, আজ ভালোবাসায় পুরোপুরি মুখর হয়ে উঠেছে শিক্ষার্থীদের উল্লাস আর পদচারণায়। একটি ফলাফলের অপেক্ষার গল্প আজ শেষ হয়েছে, শুরু হলো এই শিক্ষার্থীদের আগামীর পথ চলার নতুন গল্প, নতুন স্বপ্ন। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। এই বছর এসএসসির ফলাফলে শতভাগ জিপিএ 5 পেয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠানে এবার 382 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ 5 পেয়েছে। বিগত বছরগুলোতেও দেশ সেরা ফলাফল করেছে এই প্রতিষ্ঠান। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই উচ্ছ্বাস আবেগ, দৃঢ়তা আর কঠোর পরিশ্রমের বহিঃপ্রকাশ। নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের মাঠে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর দেখা গেল এমন দৃশ্য। এবছর 382 জন পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ 5। পরীক্ষা দিয়েছিল 382 জন শিক্ষার্থী, এই 382 জনকে থেকে 382 জন এ প্লাস পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের রেজাল্টের জন্য আসলে আমাদের টিচাররা সহ আমাদের ফ্যামিলি অনেকটা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞ, তাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আমরা পেয়েছি। তারা যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা কখনোই এত ভালো রেজাল্ট অর্জন করতে পারতাম না। দেশ সেরা ফলাফল করায় শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দ ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মাঝেও। বিশেষ ক্লাস সহ নানাবিধ কার্যক্রমে ভালো ফলাফলের পেছনের মূল মন্ত্র বলে দাবি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের। ফলাফলের পিছনে সবচেয়ে বড় যে অবদান, সেটা হচ্ছে আমাদের নরসিংদীবাসীর সকলের আন্তরিক ইচ্ছা এবং মানসিক শক্তি। যতক্ষণ না পর্যন্ত একটা শিক্ষার্থী তার নিজের অবস্থান ঠিক করতে না পারে, অতক্ষণ পর্যন্ত শিক্ষকদেরও কোনো বিদায় নাই আর শিক্ষার্থীদেরও কোনো বিদায় নেই। অভিভাবকরা এই বিষয়ে অনেক বেশি শ্রম দেন আমাদেরকে। প্রতিষ্ঠার পর থেকে ভালো ফলাফল করছে প্রতিষ্ঠানটি। গেল বছরেও শতভাগ জিপিএ 5 অর্জন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত ফেরত পাঠানোর তাগিদও দিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকে তিনি এই অনুরোধ জানান। ভারতের হাই কমিশনার জানান, নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান। দীনেশ ত্রিবেদী আরও বলেন, মোদী মনে করেন আলোচনার মাধ্যমে দুদেশের যে কোনো সমস্যা সমাধান সম্ভব। দায়িত্ব নেয়ার 2 মাসের মাথায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার। তারেক রহমানকে একটি কাশ্মীরি শাল উপহার দেন তিনি। বৈঠকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া
ত্বরান্বিত করতে দিল্লির প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। কথা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়ার বিষয়েও। আলোচনায় উঠে আসে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ প্রসঙ্গ। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিমস্টেক। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু করা হবে না বলে আশ্বস্ত করেছে ভারত। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। আমি আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথেও বৈঠক করেন হাই কমিশনার। পরে প্রশ্নের জবাবে জানান, তারেক রহমানের সাথে বৈঠক করে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে খুবই আশাবাদী তিনি। ভারত বাংলাদেশের ঐতিহাসিক ও প্রতিবেশী সম্পর্ক বদলে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য তার। আপনার প্রধানমন্ত্রী পাবলিকের মানুষ, খুবই ভালো লাগলো, ভালো আলোচনা হলো, খুবই ভালো। উই আর লুকিং ফরওয়ার্ড। আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। তারেক রহমান ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কিনা সেই প্রশ্নে হাই কমিশনার পরিষ্কার কিছু বলেননি। সবই ভালো হবে। শানাদি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদী শাসক বাংলাদেশকে ঋণ ও আমদানি নির্ভর দেশে পরিণত করেছিল। ভঙ্গুর এই দেশটিকে এখন পুনর্গঠনের পালা। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, চলতি মেয়াদের মধ্যেই দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় ও অর্থনৈতিক সহায়তা কাঠামোর মধ্যে আনতে চায় সরকার। উন্নয়নের সুফল যেন পৌঁছে যায় প্রত্যন্ত জনপদেও, এই লক্ষ্যেই নতুন ভাবনা এসডিজি ভিলেজ। জাতিসংঘের 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে মিল রেখেই সাজানো হচ্ছে গ্রামের উন্নয়ন পরিকল্পনা। জাতীয় সম্মেলন 2026 অর্থমন্ত্রীর সভাপতিত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি, স্বাস্থ্য ও শিক্ষার বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করাকে রাখা হয়েছে অগ্রাধিকারে। রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন, এই 3R কৌশল গ্রহণ করেছে, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর সবকিছুই একটি সুসংহত পথনকশা বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী বলেন, শুধু শহর কেন্দ্রিক উন্নয়ন নয়, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। দেশ এবং পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। 5 বছরে 20,000 কিলোমিটার নদীখাল খনন এবং 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য তুলে ধরেন সরকার প্রধান। মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকোট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামে এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। গ্রাম থেকে জাতীয় পর্যায়ে এই ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়েই 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ এগোতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। এসডিজি বাস্তবায়ন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সদস্য। গণভোটের রায় অস্বীকার, সন্ত্রাস, চাঁদাবাজি ও হামলা মামলা করে শেখ হাসিনার পথেই হাঁটছে বর্তমান সরকার, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনার পাড়ায় নিহত সাইফুল্লাহ বাড়ি ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জানান, জনগণের ট্যাক্সের টাকায় দেশের উন্নয়ন হয়, তাই বৃহত্তর রংপুরবাসীকে যারা বঞ্চিত করবে তারা গণদুশমন হিসেবে চিহ্নিত হবে।
যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতে আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশ স্কাউটসের 10 শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, 71 ও 24-এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী বলেন, শহীদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ.ন.ম আহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদে অলি আহমেদের মনোনয়ন সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জোটের 11 সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন। মনোনয়নপত্র সংগ্রহের পর নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে 11 দল। জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সঙ্গে যে দ্বিচারিতা করছে তা তুলে ধরতেই এই নির্বাচনে অংশ নেয়া। গণভোটটা রাইটার দিয়ে বাস্তবায়ন হতো, আজকে এই নির্বাচনে সঠিক গণতন্ত্রের প্রতিফলনটা ঘটত। এ রাষ্ট্রের যে ধাপে ধাপে যে বাধা, মানুষের অধিকার যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাকে আমরা উঠিয়ে দিতে চাই। জ্বালানি তেল আমদানি ও বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্ত হলে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়বে, খরচ কমবে বৈদেশিক মুদ্রার, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে আমদানি এবং বিপণনের পাশাপাশি অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনের সুযোগও থাকা উচিত বেসরকারি উদ্যোগের। দরকার হলে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে লজিস্টিক সহায়তা প্রদান করতে হবে সরকারকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের অর্থনীতির আকার। বাস্তবতার বিবেচনায় গড়ে উঠেছে বিভিন্ন ছোট বড় শিল্প কারখানা। একই সঙ্গে বেড়ে চলেছে জ্বালানির চাহিদা। প্রশ্ন উঠেছে, এই ব্যাপক চাহিদার যোগান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির একার পক্ষে নিশ্চিত করা সম্ভব হচ্ছে কিনা। পরিসংখ্যান বলছে প্রতিষ্ঠানটির সিস্টেম লস 20%-এরও বেশি। ফলে বহু বছর ধরেই শিল্প কারখানাগুলো ভুগছে গ্যাস, বিদ্যুৎ ও তীব্র জ্বালানির সংকটে। এমন বাস্তবতায় জ্বালানির তেল আমদানি ও বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারিভাবে জ্বালানি খাতকে যদি দিতে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই শিল্পের জন্য ভালো হবে এবং নতুন নতুন বিনিয়োগ সৃষ্টি হবে, উৎপাদনের মান বৃদ্ধি হবে এবং দেশের অর্থনীতিতে একটা ইতিবাচক সুফল বয়ে আনবে। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি খাতকে জ্বালানি আমদানির সুযোগ দিলে বাজারে প্রতিযোগিতা তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে মজবুত করবে অর্থনীতির ভিত্তি। ইকোনমি বড় হলে তখন হয় কি, প্রাইভেট সেক্টর ইন্টারেস্ট যখন গ্রো করে সেটাকে সুযোগ করে দেওয়া উচিত। কোয়ালিটি অ্যান্ড প্রাইসিং এর ব্যাপারে একটা কথা আসবে, তো সেটা তো রেগুলেটরি কমিশন যেটা আছে তারা দেখবে। যারা কোয়ালিটি মেনটেন করতে পারবে না বা প্রাইসিং এ কুলাবে না, তারা আউট অফ দ্য বিজনেস হবেই। আমরা ব্যবসায়ী উদ্যোক্তারা যেটা চাই, আমরা কোয়ালিটি এনার্জি চাই, সো দ্যাট আপনি যদি যখন বেসরকারি খাত থেকে আমন্ত্রণ জানাবেন, সেখানে একটা প্রতিযোগিতা তৈরি হবে। সে আন্তর্জাতিক বাজার থেকে কম্পিটিশন করে সে যদি নিয়ে আসতে পারে, তাহলে মনে করেন ভালো হবে। সংকট সমাধানে কেবল ইস্টার্ন রিফাইনারির ওপর নির্ভর করে থাকার পক্ষে নন বিশেষজ্ঞরা। যুক্তি হিসেবে বলছেন, প্রতিষ্ঠানটির সক্ষমতার অভাব আছে। এ কারণে মোট চাহিদার অর্ধেকেরও বেশি পরিশোধিত জ্বালানি তেল বাংলাদেশকে আমদানি করতে হচ্ছে চড়া দামে। খরচ হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। তাদের মতে, বেসরকারি উদ্যোগে রিফাইনারি নির্মাণ হলে কমবে পরিশোধিত জ্বালানির আমদানি। পৃথিবীতে কি সব কি সরকারি ওনারশিপের রিফাইনারি নাকি? প্রাইভেটলি ওন রিফাইনারিজ আছে মেনি। তো ঠিক আছে, আমাদের এখানে জিনিসটা যেহেতু ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা ভেঞ্চার হবে, তো এখানে প্রাইভেট পাবলিক দুইটা পার্টিসিপেট করুক না। সরকার যদি মনে করে তারা মাইনরিটি শেয়ার হোল্ডিং করুক 30%, 40%।
ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা ভিয়েতনামের মতো প্রতিবেশী ও সমকক্ষ দেশগুলোর জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণের মডেল এবং এ খাতে বৈশ্বিক চর্চা কি তা বিশ্লেষণ করে বাংলাদেশের উপযোগী মডেল খুঁজে বের করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দেশের বৃহত্তর স্বার্থেই বেসরকারি উদ্যোগকে এই খাতে সম্পৃক্ত করা উচিত, আর তাহলে দ্রুত জ্বালানি সংকটের সমাধান হবে এবং সুফল পাবে সাধারণ মানুষ, চাঙ্গা হবে সামগ্রিক অর্থনীতি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানার ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে 16 বাংলাদেশির প্রাণ। এর মধ্যে রয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার 13 জন এবং নাটোরের নলডাঙ্গার 3 শ্রমিক। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। বাবুল আক্তার রানার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে স্বপ্ন দেখা, ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্নের শেষটাও হলো একসাথে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় আগুনে প্রাণ হারানো 2 ভাই মোহন ও সুমনের নিথর দেহের অপেক্ষায় এখন পুরো পরিবার। মৃত্যুর আগে মাকে মোবাইলে শেষবারের মতো মোহন বলেছিলেন, চলে যাচ্ছি মা, আর কথা হবে না। সন্তানের সেই শেষ অডিও বার্তায় এখন মায়ের কাছে বেঁচে থাকার একমাত্র স্মৃতি, আর সেই কণ্ঠ শুনে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা। ওরে মা কা দেখিছে রে, বাবা কাছে ভাত খেস ভাত। এখন তো মনে করেন সব চলে গেল, কারখানার ভাড়া চলে গেল, টাকা চলে গেল, কারখানা চলে গেল, বাকি দোকানদারি চলে গেল। নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ড গোহালি গ্রামের আরেক বাসিন্দা কলিমুদ্দিন। পরিবারের সচ্ছলতার আশায় তিনিও পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেই প্রবাসী হলো সব আশা মৃত্যু। আমাদের সন্তানরা আমার দেশে যেন ফিরে দেয়নি, সরকারের কাছে আবেদন এটাই আমরা চাই। শুধু গন্ড গোহালি নয়, আত্রায়ের পারকাসুন্দা, ডুবাই, সাধনগড় সহ কয়েকটি গ্রামে এখন শোকের ছায়া। একই কারখানায় কাজ করতেন এসব গ্রামের 13 যুবক। পরিবারের মুখে হাসি ফোটাতে তারা পাড়ি জমিয়েছিলেন 1000 মাইল দূরে। তাদের ফিরতে হচ্ছে নিথর হয়ে। স্বজন আর প্রতিবেশীদের একটাই দাবি, দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক প্রিয়জনদের মরদেহ। কয়েকদিন আগে কথা ছিলাম যে ভাই বেতাসি অল্প দিন মাসখানেকের মধ্যে বেতাস চেষ্টা করতেছি। এদিকে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশি নাগরিকের মরদেহ আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে মরদেহ নিয়ে আসা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।